2 নম্বর ফাইল। গল্প কর্তার ভূত, রবীন্দ্রনাথ ঠাকুর, তেলেনে পোতা আবিষ্কার, প্রেমেন্দ্র মিত্র এবং ডাকাতের মা সতীনাথ ভাদবী। পৃষ্ঠা 3। কর্তার ভূত, রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, 1861 থেকে 1941। লেখক পরিচিতি: রবীন্দ্রনাথ বিশ্বকবি, কবিগুরু, মূলত কবি হলেও রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, নাট্য পরিচালক, অভিনেতা, গীতিকার, প্রাবন্ধিক, চিত্রশিল্পী, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিস্থাপক ইত্যাদি। আসলে তিনি যে কি নন সেটাই বলা মুশকিল। তার মানবতা সমৃদ্ধ সর্বজনীন চিন্তাধারা কেবল দেশবাসী নয়, বিশ্ববাসীকেও সমৃদ্ধ, সুস্নাত এবং প্লাবিত করেছে। শরৎচন্দ্র তাই যথার্থই বলেছিলেন, কবিগুরু তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই। 1861 খ্রিস্টাব্দের 7ই মে ব্র্যাকেটে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্ম। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। ঠাকুরদা বিখ্যাত প্রিন্স দ্বারকনাথ ঠাকুর, জন্মস্থান কলকাতার জোড়াসাঁকো। রবীন্দ্রনাথ ছিলেন পিতামাতার 14তম সন্তান। প্রচলিত ধারণায় রবীন্দ্রনাথের স্কুল জীবন শুরু হয় ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে, কিন্তু প্রখ্যাত রবীন্দ্র জীবনীকার অধ্যাপক প্রশান্ত কুমার পাল জানাচ্ছেন, রবীন্দ্রনাথের স্কুল জীবন শুরু ক্যালকাটা ট্রেনিং একাডেমিতে, তারপর নর্মাল স্কুল, সেখানে থেকে বেঙ্গল একাডেমি এবং পরে সেন্ট জেভিয়ার স্কুলে। কোন স্কুলেই রবীন্দ্রনাথ খুব বেশি দিন পড়েননি। আসলে প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানের চিরাচরিত শিক্ষা পদ্ধতিতে রবীন্দ্রনাথ স্বাচ্ছন্দ্য বোধ করতেন না, ফলে বারবার স্কুল বদলাতে হতো। এত করেও তার বিদ্যালয় শিক্ষা শেষ হল না। তবে প্রথাবদ্ধ প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ না হলেও বালক রবীন্দ্রনাথের বিদ্যাচর্চা থেমে থাকেনি, বিন্দুমাত্র ত্রুটি ঘটেনি। বাড়িতে গৃহশিক্ষকের তত্ত্বাবধানে রবীন্দ্রনাথ বিভিন্ন বিষয় পড়াতেন, ফলে গুণগত মানের বিচারে রবীন্দ্রনাথের শিক্ষা প্রতিষ্ঠানগত শিক্ষার চেয়ে অনেক বেশি এগিয়েছিলেন। যাই হোক, বাড়িতেই বিদ্যাচর্চা চলতে লাগলো। রবীন্দ্রনাথের বাড়ির পরিবেশ বরাবরই শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিতে সমৃদ্ধ। সেখানে সব ধরনের সংস্কৃতি অনুকূল বাতাবরণ। এর মাঝে বড় হওয়া রবীন্দ্রনাথ অল্প বয়সেই কবিতা লেখা শুরু করেন। তবে তার সাহিত্য চর্চার সূত্রপাত অন্যভাবে। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, চাকরদের মহলে যে সকল বই প্রচলিত ছিল তাহা লইয়াই আমার সাহিত্য চর্চার সূত্রপাত হয়। তাহার মধ্যে চাণক্য শ্লোকের বাংলা অনুবাদ এবং কৃত্তিবাস রামায়ণই প্রধান। অবশ্য কবিতা লেখার ব্যাপারে কবি ভাগিনেয় শ্রীযুক্ত জ্যোতিপ্রকাশের ভূমিকাও কম নয়। রবীন্দ্রনাথ বলেন, আমার মতো শিশুকে কবিতা লেখবার জন্য তাহার হঠাৎ কেন যে উৎসাহ হইল তাহা আমি বলিতে পারি না। একদিন দুপুরবেলায় তাহার ঘরে ডাকিয়া লইয়া বলিলেন, তোমাকে পদ্য লিখিতে হইবে বলিয়া পয়ার ছন্দে 14 অক্ষরের যোগের রীতি পদ্ধতি আমাকে বুঝাইয়া দিলেন। শিশু রবীন্দ্রনাথের কাছে কবিতা রচনা ছিল অসম্ভব কাণ্ড, কিন্তু ভাগিনের প্রেরণা, আগ্রহ এবং সহায়তায় ধারণা পরিবর্তিত হল। রবীন্দ্রনাথ মহান্ধ হয়ে পড়লেন, কিন্তু লিখতে গিয়ে অন্য দশা। কবির কথায় গোটা কয়েক শব্দ নিজের হাতে জোড়াতাড়া দিতেই যখন তাহা পয়ার হইয়া উঠিল, তখন পদ্য রচনার মহিমা সম্বন্ধে মোহ আর টিকিল না। এভাবেই রবীন্দ্রনাথের সাহিত্য চর্চা শুরু হল। সেই থেকে অবিশ্রান্তভাবে কবি রবীন্দ্রনাথ আমৃত্যু লিখে গেছেন। শুধু কবিতা নয়, তার হাত দিয়ে বের হল বিশ্বমানের সর্বজনীন উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ এবং গান। মাত্র 17 বছর বয়সে 1878 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ বিলাত যান, ভর্তি হন লন্ডন বিশ্ববিদ্যালয়ে। কিন্তু অচিরেই পিতার আদেশে তাকে দেশে ফিরতে হল। 1883 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের বিবাহ হয়। পাত্রী যশোর জেলার বেণীমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণী দেবী। পৃষ্ঠা 4। ঠাকুরবাড়িতে এসে হলেন মৃণালিনী দেবী। 1884-তে ঠাকুরবাড়িতে ঘটে দুর্ঘটনা। জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী কাদম্বরী দেবী আত্মহত্যা করেন। এই কাদম্বরী দেবী ছিলেন রবীন্দ্রনাথের কাব্য প্রেরণা দাত্রী। রবীন্দ্রনাথের প্রতি ছিল তার অসীম স্নেহ। তার মৃত্যু রবীন্দ্রনাথকে ভীষণভাবে আহত করে। 1885 খ্রিস্টাব্দে পিতার আদেশে রবীন্দ্রনাথ জমিদারি দেখার ভার নেন, চলে যান শিলাইদহে। সেখান থেকে সাজাদপুর ও পরে পতিশরে। শিলাইদহে
তীরবর্তী অঞ্চলে রবীন্দ্রনাথ বেশ কিছুদিন কাটান। এখানকার উন্মুক্ত প্রকৃতি এবং উদার মনের মানুষগুলি রবীন্দ্রনাথকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল। তার সান্নিধ্য রবীন্দ্রনাথকে বহু শ্রেষ্ঠ গল্প, কাব্য ও কবিতা রচনার অনুপ্রেরণা দিয়েছিল। মাত্র 5 জন ছাত্র নিয়ে রবীন্দ্রনাথ 1901 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে ব্রহ্মচর্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এটি বিশ্বভারতী হয়ে ওঠে। কবি রবীন্দ্রনাথ পরাধীন ভারতের রাজনৈতিক জীবন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখেননি। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনে জড়িয়ে পড়েন, চালু করেন রাখি বন্ধন উৎসব, রচনা করেন বাংলার মাটি বাংলার জল গানটি। মানবতা বিরোধী যে কোনো কাজে রবীন্দ্রনাথ প্রতিবাদে সোচ্চার হয়েছেন। জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ইংরেজ সরকার প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন। রবীন্দ্রনাথের সৃষ্টি সোনার ফসল কাব্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মানসী 1890, সোনার তরী 1893, চিত্রা 1896, চৈতালি 1896, কথা 1900, কাহিনী 1900, কণিকা 1900, নৈবেদ্য 1902, খেয়া 1910, গীতাঞ্জলি 1911, গীতিমাল্য 1914, গীতালি 1915, বলাকা 1916, পুরবী 1925, মহুয়া 1929, পুনশ্চ 1932, পত্রপুট 1936, শ্যামলী 1936, প্রান্তিক 1938, আরোগ্য 1940 ইত্যাদি। উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হল চোখের বালি 1903, নৌকাডুবি 1906, যোগাযোগ 1923, গোরা 1910, ঘরে বাইরে 1916, চতুরঙ্গ 1916, শেষের কবিতা 1929, 4 অধ্যায় 1934 ইত্যাদি। রবীন্দ্রনাথ প্রায় শতাধিক ছোট গল্প লিখেছেন। গল্পগুলি গল্পগুচ্ছ গ্রন্থে সংকলিত। তার শ্রেষ্ঠ বিশ্বমানের কয়েকটি ছোট গল্প হল পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, অতিথি, শাস্তি, সুভা, ছুটি, খোকাবাবুর প্রত্যাবর্তন, হালদার গোষ্ঠী, ল্যাবরেটরি, রবিবার, 3 সঙ্গী, মেঘ ও রোদ্দুর ইত্যাদি। নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য বিসর্জন 1890, অচলায়তন 1912, ডাকঘর 1912, মুক্তধারা 1922, রক্তকরবী 1924, কালের যাত্রা 1932, ব্যঙ্গধর্মী কৌতুক নাটক হল বৈকুণ্ঠের খাতা 1897, চিরকুমার সভা 1925 এবং গোড়ায় গলদ 1928। রবীন্দ্রনাথের লেখা অন্যান্য কাব্যনাট্য, নাট্যকাব্য এবং গীতিনাট্যসমূহ হল রাজা ও রানী, চিত্রাঙ্গদা, বিদায় অভিশাপ, মালিনী, গান্ধারীর আবেদন, কর্ণকুন্তী সংবাদ, রুদ্রচণ্ড, বাল্মীকি প্রতিভা, মায়ার খেলা, কালমৃগয়া, প্রকৃতির প্রতিশোধ ইত্যাদি। রবীন্দ্রনাথের লেখা প্রবন্ধ গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল সাহিত্য, সাহিত্যের পথে, প্রাচীন সাহিত্য, লোক সাহিত্য, সাহিত্যের স্বরূপ, ধর্ম, শিক্ষা, কালান্তর, সভ্যতার সংকট, আশ্রমের রূপ ও বিকাশ, পঞ্চভূত, বিচিত্র প্রবন্ধ, গল্পাশ্রয়ী কাব্যধর্মী গ্রন্থ, লিপিকা ইত্যাদি। এছাড়া তার রচিত অজস্র গান, আবাল বৃদ্ধ বনিতার বেঁচে থাকার রসদ, প্রাণের সম্পদ। রবীন্দ্রনাথের নিজের নামে প্রকাশিত প্রথম কবিতা হল হিন্দু মেলার উপহার। 1875 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে অমৃতবাজার পত্রিকায় এটি প্রকাশিত হয়। কবি কাহিনী তার প্রথম প্রকাশিত কাব্য। 1878 খ্রিস্টাব্দে এর প্রকাশ। রবীন্দ্রনাথের প্রথম দিকের লেখায় বিহারীলাল চক্রবর্তীর অনুসরণ দেখা যায়, কিন্তু অচিরেই 1882 খ্রিস্টাব্দে প্রকাশিত সন্ধ্যা সঙ্গীত কাব্য থেকে তার নিজস্ব শৈলীর প্রকাশ পেতে থাকে। এই সময় থেকেই রবীন্দ্র সৃষ্টিতে স্বাতন্ত্র্য আসে। বাংলা ছোট গল্পের প্রথম সার্থক স্রষ্টা তিনি, একই সঙ্গে পথ প্রদর্শক এবং শ্রেষ্ঠ গল্পকার। পত্র সাহিত্যেও রবীন্দ্রনাথ অত্যাশ্চর্য প্রতিভার পরিচয় দিয়েছেন। ভ্রমণ সাহিত্যেও ওই একই কথা। 1913 খ্রিস্টাব্দ বাংলা সাহিত্যের বিশেষ উল্লেখযোগ্য বছর। এবছরই রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ সং অফারিংস এর জন্য নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথ বিশ্বকবি হয়ে ওঠেন। পৃষ্ঠা 5। 1941 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের মহাপ্রয়াণ ঘটে। তারিখটি 7ই মে, বাংলা 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। কিন্তু রবীন্দ্রনাথ তার সৃষ্টির মতোই অমর, অব্যয়, অক্ষয়।
তার কবিতার মতোই তিনি আমাদের নয়ন সম্মুখে না থেকে নয়নের মাঝখানে ঠাঁই নিয়েছেন। তার শাশ্বত সৃষ্টিকর্মের মধ্যে তিনি আমাদের সঙ্গে আছেন। জীবন পথে চলার প্রতি পদক্ষেপে আমরা তাকে অনুভব করি, তার আলোতে আলোকিত হই। বিষয় সংক্ষেপ। বুড়ো কর্তার মৃত্যুর সময় উপস্থিত। কেউ চায় না তার মৃত্যু হোক, সবাই তার স্থায়িত্ব চায়। কর্তারও তাই ইচ্ছা। ক্ষমতালোভী কর্তা দেশ শাসনের নামে থেকে যেতে আগ্রহী, কিন্তু মৃত্যু আসে। মৃত্যুর দেবতা অনুগ্রহ করে বলে, বুড়ো কর্তা বরং ভূত হয়েই সবার ঘাড়ে চেপে থাক। সবাই নিশ্চিন্ত হলো। ভূতের ঘাড়েই সব দায়। কারো কোনো ব্যাপারে আগ্রহ নেই, ভাবনা চিন্তা নেই। যারা এ কাজ করতে যায় তারা ভূতের কানমলা খায়। নিস্তার পাওয়ার উপায় নেই। তাত্ত্বিকের কথায় সৃষ্টির আদি থেকেই এই নিয়ম চলে আসছে। সবাই এভাবেই চলছে। সৃষ্টির প্রথম জীবাণু থেকে গাছপালা, ঘাস সবই এই নিয়মের অধীন। ভূতগ্রস্ত দেশ আনন্দিত। ভূতের নায়েব জেলখানার দারোগা। দেয়াল দেখা যায় না, তাই ফুটো করার উপায় নেই। জেল ভেঙে বেরোনো যায় না। সব চেষ্টা নিষ্ফল হয়। শক্তি ক্ষয় হয় মাত্র। মানুষ তেজহীন হয়ে পড়ে। ভূত ছাড়াতে ভূতের ওঝা আসে না, কারণ ওঝা নিজেই ভূতগ্রস্ত। পৃথিবীর সব দেশ এভাবে ভূতগ্রস্ত হয়ে চললে কোনো গোলমাল হতো না। সব দেশ তা নয়। সেখানে ভবিষ্যৎ চলার গতি সচল। শুধু চলা নয়, সেখানে সবাই ভয়ঙ্কর রকমের সজাগ, সচেতন এবং চলমান। ভূতের দেশ নিরুপদ্রবে চলছে। খোকা ঘুমোয়, সুতরাং পাড়া শান্ত। কোথাও কোনো রকম অসুবিধা নেই। কিন্তু বর্গির আক্রমণ। মানুষের মনে প্রশ্ন আসে, বর্গি আসে কেন? ভুতুরে দেশে এমন হওয়ার কথা নয়। জানা গেল এর পেছনে আছে খাজনা দান। কিসে খাজনা দেব? এই নিয়মেই তুলকালাম। চারদিক থেকে বুলবুলি এসে এতকাল ধান খেয়ে গেছে, কারো হুঁশ ছিল না। প্রায়শ্চিত্ত করার ভয়ে হুঁশিয়াররা এতকাল দূরে ছিল, কিন্তু এখন সে ভয় নেই। তারা কাছে আসতে শুরু করলো, আর তাতেই বিপত্তি আরম্ভ হলো। অবস্থা থেকে মুক্তি পেতে শিরোমণি চূড়ামণিরা বললেন, বেহুঁশ যারা তারাই পবিত্র, হুঁশিয়ার যারা তারাই অসুচি। অতএব হুঁশিয়ারদের প্রতি উদাসীন থেকো, অর্থাৎ হুঁশিয়ারদের এড়িয়ে চলো, শান্তি আসবে। তা সত্ত্বেও নানান প্রশ্ন আসে, কারণ প্রশ্ন মাত্রই দোষ। এরা একা আসে না। কিসে খাজনা দেব? এর উত্তরে তাই শোনা যায়, আব্রু, ইজ্জত, সম্মান, লজ্জা, রক্ত দিয়ে। এবার মোক্ষম জিজ্ঞাসা, এই অবস্থা অনন্তকাল চলবে কিনা? এবার সবার মাথায় হাত। সর্বনাশ উপস্থিত। তাহলে আদিতম প্রাচীন গতি অদৃষ্টের চালে চলার কি হবে? আধুনিক বুলবুলি আর বর্গির দলের কি করা যাবে? আনকোরা অর্বাচীনের গলায় শোনা যায়, কৃষ্ণ নাম শুনিয়ে ভূত ছাড়াতে হবে। কিন্তু ঘানি সচল থাকে। ভূতের নায়েবের শাসানি শুনে দেশের খোকারা নিস্তব্ধ হয়ে আপদ পাশ ফিরে শোয়। আসল কথা, বুড়ো কর্তা অস্তিত্ব। বিশেষ স্বার্থপর ধারণা নিয়ে ক্ষমতাবানরা ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়। তাই দেশকে প্রগতির পথে নিয়ে যেতে সে উৎসাহী নয়। তবু দু একটা লোক জানতে চায়, কর্তার খাওয়ার সময় হলো কিনা। বুদ্ধমান সর্ববোদ্ধা কর্তার নির্বিকার জবাব, মানুষ ছাড়লেই তার ছাড়া। তারা বলে, ভয় হয়। কর্তার উত্তর, সেইখানেই তো ভূত ভাববস্তু। কর্তার ভূত হলো প্রাচীন শাস্ত্রীয় এবং ধর্মীয় বিশ্বাস। মৃত, অচল, স্থবির প্রথার প্রতি মানুষের আনুগত্য কতখানি জীবন বিমুখ, যুক্তিগ্রাহ্যহীন হতে পারে, বিশ্বকবি তাকেই এই লেখায় ফুটিয়ে তুলেছেন। একই সঙ্গে সাম্রাজ্যবাদী ক্ষমতাশালী সম্প্রদায় ও ব্যক্তির ক্ষমতা ধরে রাখার প্রবল স্পৃহাকেও কবি এখানে তুলে ধরেছেন। পরাধীন ভারতবর্ষের ইংরেজ এবং তার অনুবর্তী বেশ কিছু ক্ষমতাবান প্রভাবশালী ব্যক্তিবর্গ সাধারণ মানুষদের যেভাবে শক্তি, ক্ষমতা, প্রথা, রীতি, নিয়ম কানুনের ভয় দেখিয়ে পদানত করে রেখেছিল, সেই প্রবণতাকেই এখানে রূপকের আড়ালে প্রত্যক্ষ করা যায়। পৃষ্ঠা 6। উৎস: কর্তার ভূত রচনাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা গ্রন্থ থেকে নেওয়া। লিপিকার প্রকাশকাল 1329 বঙ্গাব্দ, ইংরাজি 1922 খ্রিস্টাব্দ। 1326 বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যার প্রবাসী পত্রিকায় প্রথম কর্তার ভূত রচনাটি প্রকাশিত হয়। পত্রিকার যে পৃষ্ঠায় এটি বেরোয় তার সংখ্যা 307। লিপিকার সূচনার প্রসঙ্গে কালিদাস নাগ মহাশয়ের দেওয়া কিছু তথ্য ও এ ব্যাপারে দেওয়া ভালো। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে পাঞ্জাবে যেতে চেয়ে রবীন্দ্রনাথ গান্ধীজির কাছে এন্ড্রুজ সাহেবকে পাঠান।
গান্ধীজি রাজি হলে কবিতাকে সঙ্গে করেই যাবেন। কিছুদিন পরে সাহেব ফিরে এসে জানান গান্ধীজি যেতে রাজি নন। তিনি স্পষ্ট জানান, আই ডু নট ওয়ান্ট টু এম্বারাস দ্য গভর্নমেন্ট নাও। গান্ধীজির এই কথা শুনে কবি একেবারেই চুপ হয়ে গেলেন। তার কিছুদিন পর কর্তার ভূত লেখা হলো। লিপিকার রচনা ছোট ছোট গদ্যের সংকলন। রচনাগুলিকে নির্দিষ্ট বিশেষ নাম দেওয়া মুশকিল। রবীন্দ্রনাথ নিজেই এগুলিকে কথিকা, কথানু ও গল্পস্বল্প নাম দিয়েছেন। কয়েকটি আবার বিশুদ্ধ গদ্য কবিতা, তবে লেখা গল্পে ছাঁদে। এর বেশি কোনো বৈসাদৃশ্য নেই। কর্তার ভূত ঠিক তেমন নয়, তবে রবীন্দ্রনাথ যেগুলিকে কথিকার ছোট ছোট গল্প বলেছেন বা নিতান্তই গল্পস্বল্প বলেছেন, কর্তার ভূত সেই জাতীয় রচনা। স্পষ্ট করে আমরা এটিকে রূপকধর্মী ছোট গল্প বলতে পারি। শব্দার্থ ও টিকা। বুড়ো কর্তা থেকে ভয়ঙ্কর সজাগ আছে। বুড়ো মানে বৃদ্ধ, প্রাচীন, পুরনো, বেশি বয়সী। কর্তার মানে মনিবের, মালিকের, প্রভুর, স্রষ্টার ইত্যাদি। মরণকালে মানে মৃত্যুর সময়, অন্তিমে, শেষ বেলায়, জীবনাবসানে। দেশশুদ্ধ মানে সমস্ত দেশের, দেশ জোড়া। গেলে মানে বিগত হলে বা মৃত্যু হলে। দশা মানে অবস্থা, পরিস্থিতি। দুঃখ মানে বেদনা, যন্ত্রণা। ভাবলে মানে চিন্তা বা উপলব্ধি করলে। ঠান্ডা মানে শীতল, নম্র, শান্ত, প্রশমিত বুঝিয়ে। মরণ মানে মৃত্যু, দেহাবসান, দেহত্যাগ। এড়াবার বা এড়িয়ে যাওয়ার, ছাড়ার। জো মানে উপায়, কৌশল, কায়দা, সুযোগ। দেবতা মানে ঈশ্বর, ভগবান। দয়া মানে অনুকম্পা, অনুগ্রহ। ভাবনা মানে চিন্তা, অভিপ্রায়। লোকটা মানে মানুষটি বা কর্তা ব্যক্তি। ভূত মানে প্রেত, পিশাচ। ঘাড়ে চেপে মানে গলগ্রহ হয়ে বা আশ্রয় করে। থাক মানে অবস্থান করো। ভারী মানে খুব, অধিক, ভীষণ। নিশ্চিন্ত মানে চিন্তাহীন। ভবিষ্যৎকে মানে আগামীকে। মানলে মানে স্বীকার করলে। মাথায় মানে মস্তকে। মাথা ব্যথা মানে দুশ্চিন্তা। স্বভাব দোষ মানে স্বাভাবিকভাবে। কানমলা মানে শাস্তিস্বরূপ কর্ণমর্দন। ছাড়ানো মানে ত্যাগ। পালানো মানে ছেড়ে যাওয়া। বিরুদ্ধে মানে বিপরীতে, প্রতিকূলে। নালিশ মানে অভিযোগ। সম্বন্ধে মানে ব্যাপারে। বিচার মানে বিবেচনা। ভূতগ্রস্ত মানে ভূতা, চোখ বুঝে মানে চোখ বন্ধ করে। তত্ত্বজ্ঞানীরা মানে বুদ্ধিজীবী সম্প্রদায়, জ্ঞানীরা। চলা মানে অতিবাহিত বা নির্বাহ হওয়া। অদৃষ্টে মানে কপালের বা ভাগ্যের। নায়েব মানে জমিদারের উচ্চপদস্থ কর্মচারী, প্রতিনিধি। পৃষ্ঠা 7। আভিজাত্য মানে বংশমর্যাদা বা আভিজাতের ভাব বা গাম্ভীর্য। নিরন্তর মানে অনবরত, অবিরত। ছটাক মানে পরিমাপের একক বিশেষ। ঠান্ডা মানে শান্ত, অক্ষম। তাতে করে মানে তার ফলে, সেই জন্য, সে কারণে। রাজত্বে মানে রাজ্যে, দেশে, রাজার অধিকারে। অন্ন মানে ভাত, খাদ্যদ্রব্য। শান্তি মানে শান্ত ভাব, স্থিরতা, উদ্বেগহীনতা। দৃষ্টান্ত মানে উদাহরণ, নজর, প্রমাণস্বরূপ, নিদর্শন। খোঁজ মানে সন্ধান, তলাশ, অন্বেষণ। ভূতে পেয়ে বসেছে মানে ভূতগ্রস্ত হয়েছে। দ্বিধা মানে সন্দেহ, সংশয়, ইতস্তত ভাব। চিরকাল মানে সারা সময়, অনন্তকাল। গর্ব মানে অহংকার। গরিমা মানে গর্ব। অতি সামান্য মানে খুব কম, অত্যল্প। খোঁটায় মানে কাপড়ের কোণে বা সুতোর প্রান্তে। মুশকিল মানে বাধা, সমস্যা। ভয়ঙ্কর মানে মারাত্মক, ভীতজনক, অত্যন্ত মাত্রাতিরিক্ত। সজাগ মানে জাগ্রত, সতর্ক, সচেতন। এদিকে দিব্যি ঠান্ডায় থেকে সেইখানেই তো ভূত। বর্গী মানে প্রাচীন মহারাষ্ট্রীয় অশ্বারোহী সৈন্যদল, উৎপাত। দিব্যি মানে সুন্দর, চমৎকার। খোকা মানে শিশু, বাচ্চা, অল্পবয়সী বালক। জুড়ালো মানে ঠান্ডা বা শান্ত হলো, নির্ঝঞ্ঝাট। এলো মানে আগমন করলো। ছন্দ মানে প্রবৃত্তি, ঝোঁক, অভিপ্রায়। ইতিহাসের মানে অতীত কাহিনীর। পদটা মানে চরণ, কবিতার পংক্তি। খোঁড়া মানে খুঁত, ল্যাংড়া। শিরোমণি মানে শ্রেষ্ঠ ব্যক্তি। চূড়ামণি মানে শ্রেষ্ঠ বা প্রধান ব্যক্তি, পণ্ডিত। জিজ্ঞাসা মানে প্রশ্ন, জানবার ইচ্ছা। এক বাক্যে মানে এক কথায়। শিখা মানে কি, চূড়া। নেড়ে মানে নাড়িয়ে। দোষ মানে কসুর, পাপ, অপরাধ। অত্যন্ত মানে
ক্ষোভ। পৃষ্ঠা 8, সান্ত্বনা মানে প্রবোধ, শান্ত করা। খিড়কি মানে পেছনের দরজা বা পাঁচ দুয়ার। আনাচে কানাচে মানে গলিঘুঁজি, চেনা অচেনা প্রান্ত। পেয়াদা মানে পাইক, সংবাদবাহক। দূত বা চাপরাশি। সদরের মানে জেলার প্রধান শহরের বা নগরের বাইরের। অভূতের মানে যারা ভূত নয়। গেরস্থের মানে গৃহবাসীর, সংসারী লোকের। টেকা মানে টিকে থাকা, তিষ্ঠনো, বাঁচা। বেরোবার মানে বের হবার, বাইরে যাওয়ার। পথ মানে উপায়, কৌশল। হাঁকে মানে ডাক দেয়। খাজনা মানে রাজস্ব, জমিদারের প্রাপ্য কর। কিসে মানে কোথায়, কাকে, কোন স্থানে। ঝাঁকে ঝাঁকে মানে প্রচুর পরিমাণে। বেবাক মানে সমস্ত, সব, প্রচুর, সমুদয়। হুঁশ মানে খেয়াল, বোধ, টনক, চেতনা। হুঁশিয়ারি মানে খেয়ালি, বোদ্ধা, জ্ঞানী। ঘেঁষতে মানে কাছে যেতে। পাছে মানে পরে, পশ্চাতে। প্রায়শ্চিত্ত মানে পাপ মোচনের অনুষ্ঠান, প্রতিবিধান। অকস্মাৎ মানে হঠাৎ, আচমকা। বেহুশ মানে হুঁশ নেই যাদের। প্রবুদ্ধমিব সুপ্ত মানে জ্ঞানীরা নিদ্রিতের মতো থাকে বা প্রকৃত জ্ঞানী বা মহাজ্ঞানী ব্যক্তিমাত্রই অব্যক্ত বা প্রচ্ছন্নের ন্যায় থাকে। তৎসত্ত্বেও মানে তারপরেও, তাহলেও। ঠেকানো মানে আটকানো, বাধা দেওয়া, দায়ে ফেলা। আচ্ছা, আব্রু মানে আবরণ, সম্ভ্রম, মর্যাদা। ঝোড়ো মানে ঝড় সম্বন্ধীয়। ইজ্জত মানে সম্ভ্রম, মর্যাদা, সতীত্ব, সম্মান। ইমান মানে সত্যবাদিতা, ধর্মবিশ্বাস, বিবেক। শাসন মানে নিয়ম, বিধি। অনন্তকাল মানে সারা জীবন। ঘুম পাড়ানি মানে যারা শিশুদের ঘুম পাড়ায়। মাসি পিসি মানে মা ও বাবার বোন বা দিদি। সর্বনাশ মানে ভীষণ বিপদ। বাপের জন্মে মানে বাবার জীবনে, দীর্ঘকালে, কোনো সময়ে। সনাতন মানে নিত্য, চির বর্তমান, শাশ্বত। জাগরণে মানে জেগে থাকা, জাগ্রত অবস্থায়। অর্বাচীন মানে নবীন, মূর্খ, আধুনিক, অপরিণত বুদ্ধির। উদ্ধত মানে অহংকারী, অবিনীত, স্পর্ধিত। ছাড়াবো মানে তাড়িয়ে দেব। চোখ পাকিয়ে মানে রেগে গিয়ে, ক্রুদ্ধ হয়ে। নিস্তব্ধ মানে নীরব, শব্দহীন এবং সম্পূর্ণ নিস্পন্দ। মোদ্দা মানে খাঁটি, যথার্থ, আসল। দুটো একটা মানে খুব কম, অল্প, অতি সামান্য। গভীর মানে গাঢ়, নিবিড়। হাত জোর করে মানে জোর হাতে। ছাড়বার মানে ছেড়ে যাবার। অবোধ মানে নির্বোধ, অজ্ঞান, অবোধ সেইখানেই মানে ঠিক সেই স্থানে, যে সে স্থানে। অনুশীলনী 1, সঠিক উত্তরটি বেছে নাও। প্রতি প্রশ্নের মান 1। প্রশ্ন 1.1, কর্তার ভূত গল্পটির রচয়িতা। উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। পৃষ্ঠা 9। প্রশ্ন 1.2, কর্তার ভূত গল্পের উৎস গ্রন্থ। উত্তর লিপিকা। প্রশ্ন 1.3, তুমি গেলে আমাদের কি দশা হবে। তুমি কে। উত্তর বুড়ো কর্তা। প্রশ্ন 1.4, লোকটা ভূত হয়ে এদের ড্যাশ চেপে থাক না। শূন্যস্থানে শব্দটি হবে। উত্তর ঘাড়ে। প্রশ্ন 1.5, ভাবনা কি, কথাটি কার। উত্তর দেবতার। প্রশ্ন 1.6, কাকে মানলে কোনো ভাবনা থাকে না। উত্তর ভবিষ্যৎকে। প্রশ্ন 1.7, অথচ তার মাথা নেই, কার মাথা না থাকার কথা বলা হয়েছে। উত্তর ভূতের। প্রশ্ন 1.8, ভূতগ্রস্ত দেশের লোক কিভাবে চলে। উত্তর চোখ বুজে। প্রশ্ন 1.9, সৃষ্টির প্রথম ড্যাশ কীটাণুরা এই চলা চলত। শূন্যস্থানে শব্দটি হবে। উত্তর চক্ষুহীন। প্রশ্ন 1.10, ভুতুরে জেলখানার দারোগা কে। উত্তর নায়েব। প্রশ্ন 1.11, ভুতুরে জেলখানার ঘানি থেকে মানুষের ভিতরকার কোন বিষয় বেরিয়ে যায়। উত্তর তেজ। প্রশ্ন 1.12, মানুষের তেজ বেরিয়ে গেলে তার পরিণতি কি হয়। উত্তর ঠান্ডা। পৃষ্ঠা 10। প্রশ্ন 1.13, ভূতের বাড়াবাড়িতে অস্থির মানুষ কি খোঁজে। উত্তর ওঝা। প্রশ্ন 1.14, কত যে শান্তি তার একটা ড্যাশ এই যে। শূন্যস্থানের শব্দটি কি। উত্তর দৃষ্টান্ত। প্রশ্ন 1.15, কেবল অতি সামান্য কারণে একটু ড্যাশ বাঁধল। শূন্যস্থানের শব্দটি হবে। উত্তর মুশকিল। প্রশ্ন 1.16, শিরোমণি চূড়ামণি কে নেড়ে বলল এটা ভূতের দেশ নয়। উত্তর শিখা। প্রশ্ন 1.17, খিড়কির আনাচে কানাচে কারা ঘোরাফেরা করে। উত্তর ভূতের পেয়াদা। প্রশ্ন 1.18, সদরের রাস্তায় ঘাটে ঘোরে। উত্তর অভূতের পেয়াদা। প্রশ্ন 1.19, ঘর থেকে গেরস্থের বেরোবার কি নেই।
উত্তর পথ। প্রশ্ন 1.20 এতকাল চতুর্দিক থেকে ঝাঁকে ঝাঁকে কারা এসেছে? উত্তর বুলবুলি। প্রশ্ন 1.21 জগতে যারা ড্যাশ এরা তাদের কাছে ঘেঁষতে চায় না, শূন্যস্থানে শব্দটি কি হবে? উত্তর হুঁশিয়ার। প্রশ্ন 1.22 বুলবুলিরা কিসের ভয়ে হুঁশিয়ারদের কাছে ঘেঁষে না? উত্তর প্রায়শ্চিত্তের। প্রশ্ন 1.23 শিরোমণি চূড়ামণিদের দল পুঁথি খুলে হুঁশিয়ারিদের কি বলে? উত্তর অশুচি। প্রশ্ন 11 প্রশ্ন 1.24 অতএব হুঁশিয়ারদের প্রতি ড্যাশ থেকেও শূন্যস্থানের শব্দটি কি হবে? উত্তর উদাসীন। প্রশ্ন 1.25 শ্মশান মশান থেকে ঝোড়ো হাওয়ায় কি আসে? উত্তর উত্তর। প্রশ্ন 1.26 প্রশ্ন কখনো একা আসে না, এটি প্রশ্নের উত্তর দোষ। প্রশ্ন 1.27 ভূতের শাসনটাই কি সারা জীবন চলবে? সারা জীবন শব্দের বদলে গল্পে ব্যবহৃত শব্দটি হলো? উত্তর অনন্তকাল। প্রশ্ন 1.28 কি সর্বনাশ কথাটি ঘুমপাড়ানি মাসিপিসি আর মাস্তুত পিস্তুতর দল কিভাবে বলেন? উত্তর কানে হাত দিয়ে। প্রশ্ন 1.29 এমন প্রশ্ন কার জন্মেও শোনা যায়নি? উত্তর বাপের। প্রশ্ন 1.30 বুলবুলির ঝাঁক এবং বর্গির দলকে মাসিপিসি কি শোনাবে? উত্তর কৃষ্ণনাম। প্রশ্ন 1.31 এখনো ঘানি অচল হয়নি কথাটি কে বলেছে? উত্তর ভূতের নায়েব। প্রশ্ন 1.32 কারা পাশ ফিরে শোয়? উত্তর খোকা। প্রশ্ন 1.33 দেশটাকে সে নাড়েও না অথচ ছাড়েও না, সে কে? উত্তর বুড়ো কর্তা। প্রশ্ন 1.34 সেইখানেই তো ভূত, ভূতের অবস্থান কোথায়? উত্তর ভয়ের মধ্যে। পৃষ্ঠা 12। প্রশ্ন 2 সঠিক উত্তরটি বেছে পূর্ণ বাক্যে উত্তর দাও। পূর্ণ মান প্রতি প্রশ্নের মান 1। প্রশ্ন 2.1 তুমি গেলে আমাদের কি দশা হবে? দেশের লোক কাকে কখন এই প্রশ্ন করেছিল? উত্তর দেশের লোক বুড়ো কর্তার মরণকালে উদ্ধৃত প্রশ্নটি করেছিল। প্রশ্ন 2.2 তা বলে ড্যাশ তো এড়াবার জো নেই, কর্তার ভূত রচনায় শূন্যস্থানে কোন শব্দটি আছে? উত্তর উদ্ধৃত বাক্যের শূন্যস্থানে থাকা শব্দটি হলো মরণ। প্রশ্ন 2.3 কর্তার ভূত রচনায় কাকে অমর বলা হয়েছে? উত্তর কর্তার ভূত রচনায় ভূতকে অমর বলা হয়েছে। প্রশ্ন 2.4 তারা খায় ভূতের কানমলা, কারা কখন ভূতের কানমলা খায়? উত্তর যারা নিজের ভাবনা নিজে ভাবতে যায় তারা তখন ভূতের কানমলা খায়। প্রশ্ন 2.5 সেই কানমলা না যায় ছাড়ানো, এই মন্তব্যের কারণ কি? উত্তর কারণ ভূতের থেকে পালানো নালিশ বা বিচার চলে না বলে। প্রশ্ন 2.6 সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুরা কোন ভাবে চলতো? উত্তর সঠিক, সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুরা অদৃষ্টের চালে চলতো। প্রশ্ন 2.7 আজও কাদের চলায় অদৃষ্টের চালে চলার আভাস প্রচলিত আছে? উত্তর আজও গাছ ও ঘাস উভয়ের চলার মধ্যে অদৃষ্টের চালে চলার আভাস প্রচলিত আছে। প্রশ্ন 2.8 অদৃষ্টের চালে চলার মধ্যে দিয়ে ভূতগ্রস্ত দেশ কি অনুভব করে? উত্তর অদৃষ্টের চালে চলার মধ্য দিয়ে ভূতগ্রস্ত দেশ আপন আদিম আভিজাত্য অনুভব করে। পৃষ্ঠা 13। প্রশ্ন 2.9 জেলখানায় ঘোরানো ঘানি থেকে কতটুকু তেল না বেরোনো কথা লেখক বলেছেন? উত্তর জেলখানায় ঘোরানো ঘানি থেকে 1 ছটাক তেল না বেরোনোর কথা লেখক বলেছেন। প্রশ্ন 2.10 বেরোবার মধ্য বেরিয়ে যায় মানুষের, শূন্যস্থানের শব্দটি বলো। উত্তর উদ্ধৃত বাক্যবন্ধে শূন্যস্থানের শব্দটি হবে তেল। প্রশ্ন 2.11 ভূতের বাড়াবাড়িতে কোন দেশের মানুষ অস্থির হয়ে ওঝার খোঁজ করে? উত্তর ভূতের বাড়িতে অন্য সব দেশের মানুষ অস্থির হয়ে ওঝার খোঁজ করে। প্রশ্ন 2.12 কেবল অতি সামান্য কারণে একটু মুশকিল বাঁধলো, মুশকিলটি উল্লেখ করো। উত্তর মুশকিলটি হলো পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি। প্রশ্ন 2.13 অন্য সব দেশের ঘানি থেকে বেরোনোর তেলে কোন কাজ হয়? উত্তর অন্য সব দেশের ঘানি থেকে বেরোনোর তেলে ভবিষ্যতের রথ চক্রটাকে সচল করে রাখা হয়। প্রশ্ন 2.14 খোকা ঘুমোলো পাড়া জুড়োলো অবস্থাটা কাদের পক্ষে আরামের? উত্তর খোকা ঘুমোলো পাড়া জুড়োলো অবস্থাটা খোকা ও খোকার অভিভাবকের পক্ষে আরামের।
প্রশ্ন 2.15 এমন হলো কেন কথাটা কাদেরকে জিজ্ঞাসা করা গেল? উত্তর কথাটা শিরোমণি চূড়ামণিদের জিজ্ঞাসা করা গেল। প্রশ্ন 2.16 এমন হলো কেন এই জিজ্ঞাসার উত্তরে শিরামণি চূড়ামণিরা কাদের দোষ বলে সিদ্ধান্ত করলো? উত্তর এই জিজ্ঞাসার উত্তরে শিরামণি চূড়ামণিরা সিদ্ধান্ত করলো বিষয়টিতে একমাত্র বর্গিরই দোষ। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।